আমরা গত ক্লাসে যে কথাটা বলেছিলাম সেটা আমি তোমাদেরকে আরেকটু স্পষ্ট করে দিই। আমরা বলেছিলাম আমরা যখন কোনো একটা দ্রব্য ক্রয় করতে বাবা কি করতে প্রস্তুত থাকবো, ক্রয় করতে কি থাকবো, তখন সেটাকে আমরা কি বলবো? তাহলে ক্রেতারা বাবা কারা? ক্রেতারা কি দেখায়? ক্রেতারা চাহিদা দেখায়। এই চাহিদাটা যোগান দিবে হচ্ছে বিক্রেতারা। কারা দিবে বাবা? কারা দিবে? তাহলে এখন কথাটা শুনেন, ক্রয় করতে প্রস্তুত থাকা মানে হচ্ছে চাহিদা। ক্রয় করতে প্রস্তুত থাকা মানে কি? ক্রয় করতে প্রস্তুত থাকা মানে কি? জি কে? হ্যাঁ আয় 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 পৌঁছে গায়। ওকে বাবা, তাহলে ক্রয় করতে প্রস্তুত, ক্রয় করতে প্রস্তুত মানে চাহিদা, আর বিক্রয় করতে প্রস্তুত মানে কি? কথা বল। ক্রয় করতে প্রস্তুত মানে কি? বিক্রয় করতে প্রস্তুত মানে কি? এই ক্রয় করতে কারা প্রস্তুত থাকে? বিক্রয় করতে প্রস্তুত কে থাকে? তার মানে যোগানটা কার সাথে সম্পর্কিত আর চাহিদাটা কার সাথে? তাহলে শুনেন, এই ঘটনাটা আমি আগেও বলেছি যে আমরা যখন কোনো একটা মোবাইল কিনতে যাই বা ইলেকট্রনিক ডিভাইস কিনতে যাই, মোবাইল কিনো, এসি কিনো, টিভি কিনো, ফ্রিজ কিনো, এগুলো যখন কিনতে যাই একটা পরিবারে একটা কিনে, কয়টা কিনে বাবা? আর পরিবারের সবাই মিলে যখন শপিংয়ে যায় দেখবো 10-12টা কাপড় কিনে। কয়টা কাপড় কিনে? তাহলে দেখেন টিভি কিংবা ফ্রিজ কিংবা ইলেকট্রনিক ডিভাইসগুলো কিনতেছে একটি, কয়টি বাবা? বলো কয়টি? কিন্তু সবাই মিলে যখন শার্ট প্যান্ট কিনতেছে, জামা কাপড় কিনতেছে, তখন 10-12টা কিনতেছে। কয়টি কিনতেছে বাবা? 10-12টা কিনতেছে। একটা একটা কিনলে মনে করো চারজন থাকলে দুইটা কিনলে 8টা হয়ে যায়, 5জন থাকলে 10টা হয়ে যায়, এরকম করে হিসাব করো। তাহলে আমরা টিভি ফ্রিজগুলো দিচ্ছে একটা, কিন্তু শার্ট প্যান্ট কাপড় চাপড় এগুলো নিচ্ছে 10-12টা। পার্থক্য, এই পার্থক্যটা হওয়ার প্রধান কারণ হচ্ছে দাম। কি বলেছি? কেন? কারণ গাড়ির দাম বেশি, টিভির দাম বেশি, ফ্রিজের দামও বেশি, এই জন্য আমরা একটা কিনি। যদি এগুলো যদি 1000 টাকা 2000 টাকা দিয়ে পাওয়া যেত, তুমি বলতো যে আমার ফ্রিজ আমাকে দাও, এটার ভিতরে আমি আমারটা রাখবো, তুমি তোমারটা ফ্রিজ তোমার মতো ইউজ করো, যার যেটা এসেছে সেটা করতো। কিন্তু বাবা ফ্রিজের দাম বেশি হওয়ার কারণে দেখা যায় আমরা ফ্রিজ কিনে একটা, কিন্তু শার্ট প্যান্ট কিনে 10-12টা। তার মানে আমাদের চাহিদা আমরা কতটুকু ক্রয় করতে প্রস্তুত সেটা ডিপেন্ড করতেছে কার উপর? কার উপর? এখন ফ্রিজ যখন কিনতে যাচ্ছ, তুমি কি পোস্ট পেইড নাকি প্রিপেইড কোন ধরনের ফ্রিজ কিনবা তুমি কোন ধরনের মোবাইল কিনবা, কোন ধরনের ল্যাপটপ কিনবা, কোন ধরনের এসি কিনবা, সেটা ডিপেন্ড করতেছে তোমার আয়ের উপর। কিসের উপর? তোমার ইনকাম ভালো থাকলে তুমি আইফোন ইউজ করবো, OnePlus ইউজ করবো, আর গরিব তরিব হলে নোকিয়া তোকে আমার মতো 1200 করবে। তাহলে প্লিজ কথাটা শুনেন, আপনি কোন মানের জিনিস ইউজ করবেন সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? তার বাপকে, আয়ের বাপকে, আয়টা ম্যাটার না বাবা, কিন্তু প্রধান ম্যাটার কি? বুঝতে পেরেছেন? তার মানে আমার চাহিদাটা দামের উপরও নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল, এরকম হাবি যাবে আরো 10-12টার উপর নির্ভরশীল। বলছি কি বলি নাই? যেটা আমরা প্রিতাঙ্গিত বলেছি। কি বলেছি? তো প্রিতাঙ্গিতের মধ্যে 10-12টা, এই 10-12টা হচ্ছে চাহিদাকে প্রভাবিত করে। তো আমরা আরেকটা জিনিস বলে ফেলছিলাম আপনাদেরকে, এভাবেও বিক্রয় করতে কতটুকু প্রস্তুত সেটাও দামের উপর নির্ভরশীল। কিসের উপর? করের উপর, ভর্তুকির উপর, এগুলোর উপর নির্ভর করে যে বিক্রেতা কতটুকু বিক্রি করবে সেটা এটার উপর নির্ভর করে। এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে বলছি। এবার আসেন মূল পয়েন্টটা আমি একটু বলার চেষ্টা করি। দেখেন বুঝতে পারেন কিনা দেখেন, আমরা অপেক্ষক একটা শব্দ লিখছিলাম, বলছিলাম বাবা, বলো আমার সাথে সাথে বলো স্বাধীন, বলো স্বাধীন চলকের সাথে। বাবা সবাই কি বলতেছো? সবাই বলে আরো সুন্দর হবে, বলো স্বাধীন চলকের সাথে, অধীন চলকের, স্বাধীন চলকের সাথে, অধীন চলকের নির্ভরশীলতা, বলো নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। কি বলে বাবা? তাহলে একটা কথা বুঝেন প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান যারা আছেন তারা দেখেন, এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে নির্ভরশীলতার সম্পর্ক থাকতে হবে, আরেকটা কি থাকতে হবে? গাণিতিক প্রকাশ থাকতে হবে। এবং এখানে দুইটা চলক থাকবে, একটা স্বাধীন চলক, আরেকটা হচ্ছে অধীন চলক। একটা স্বাধীন চলক, আরেকটা কি? এবার বিষয়টা বোঝার চেষ্টা করি। একজন ব্যক্তি কতটুকু ভোগ করবে বা কতটুকু ব্যয় করবে, ব্যয় তুমি কত টাকা খরচ করবা সেটা ডিপেন্ড করতেছে তোমার আয়ের উপর। কিসের উপর? তার মানে ব্যয়টা কার উপর নির্ভরশীল? বলো না কার উপর নির্ভরশীল? আয়ের উপর নির্ভরশীল। একজন মানুষ কত টাকা সঞ্চয় করবে, কত টাকা কি করবে, বলো না কত টাকা কি করবে, সেটা হচ্ছে তার আয়ের উপর নির্ভরশীল। কিসের উপর? যার ইনকাম বেশি সে হচ্ছে সঞ্চয় বেশি করতে পারবে, ভোগও বেশি করতে পারবে, সঞ্চয় বেশি করতে পারবে। যার ইনকাম কম সে ভোগও করবে কম, সঞ্চয়ও করবে কম। বলো না আসতে পারবে 10 টাকা করে দিতে হবে আমাকে,
আই এটা হচ্ছে এই দেখো এ হচ্ছে এই বয় 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 ওদের নিচে কিনা জিজ্ঞেস করতেছে এইটাকে বলা হয় ক্রয় করার চাহিদা। কি বলেছি? ক্লাস করার চাহিদা বাবা, ক্রয় করা না, এটা হচ্ছে ক্লাস করার চাহিদা। দেখেন ওর 10 টাকা দামে ক্লাসটা করার একটা চাহিদা আছে বলে ও ক্লাসে ঢুকছে, কিন্তু ওর সামর্থ্য না থাকায় এখন ওর সামর্থ্য না থাকায় 10 টাকা না থাকায় ও ক্লাসটা করতে পারতেছে না। এটাকে বলো 10 টাকা। আমি বাগদি দিচ্ছি, অবশ্যই দিব, অবশ্যই দিব, সিরিয়াসলি দিব। কি বলো এবার, তুই আরো গরিব মনে হচ্ছিস না? দে আচ্ছা আমি দিব, আমি পরে করে দিচ্ছি, পরে করে দিচ্ছি। নড়ে গেছে এ ভাইয়া প্লিজ, এগুলা লাইভে যাচ্ছে, তোমরা ডিস্টার্ব করিও না। আমি টাকা দিচ্ছি, তোমরা কেউ দেখছো? দেখো নাই। এই তুই আমার থেকে পরে 180 টাকা নিস, কারণ তুই 200 টাকা দিচ্ছিস, বেশি টাকা দিয়ে দিস। ওর চাহিদা বেশি হচ্ছে, ওর ইনকাম বেশি। আচ্ছা যাই হোক, প্লিজ এবার আমাকে একটু বলতে দেন, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম ওখানে আসেন। একজন ব্যক্তি কতটুকু ব্যয় করবে কার উপর নির্ভরশীল? একজন ব্যক্তি কতটুকু সঞ্চয় করবে কার উপর নির্ভরশীল? তার মানে এদিকে যে তাকে এদিকে যে থাকবে সে হচ্ছে ওর উপর নির্ভরশীল। তার মানে ও হচ্ছে অধীন, ও হচ্ছে কি বল না, ও কি আর ও কি স্বাধীন। তার মানে দুইটা চলক পাচ্ছে, একটা স্বাধীন চলক, একটা কি অধীন চলক। একটা আগে আমরা বলছি না যে আমি যখন কাপড় কিনতে যাচ্ছি তখন আমি কাপড় কিনতেছি 10টা, কেন? কারণ হচ্ছে এটার দামটা কম। দাম কি? মনে করো দাম হচ্ছে 400 টাকা থেকে 600 টাকা এরকম দাম হয়। কিন্তু যখন ফ্রিজ কিনতে যাচ্ছে, বাবা কি কিনতে যাচ্ছি, তখন নিচ্ছি একটা, কারণ হচ্ছে একটার দামই হচ্ছে কমপক্ষে 10,000 টাকা নিবে। যদি গরিব মানুষ হলে কমপক্ষে কত 1000 টাকা, 10,000 টাকা। এবার আমি যে কথাটা বলতে যাচ্ছি, তার মানে এখানে 10টা চাহিদা হওয়ার কারণ হচ্ছে দাম। তার মানে এখানে 10টা হচ্ছে কার উপর নির্ভরশীল বাবা, আর এখানে একটা হচ্ছে কার উপর নির্ভরশীল? কাকে ভিত্তি করে হচ্ছে? দামকে ভিত্তি করে এটা, আর এটার দামকে ভিত্তি করে এটা। তার মানে হচ্ছে চাহিদা দামের উপর নির্ভরশীল। চাহিদা কার উপর নির্ভরশীল? তা আমরা একটু আগে বললাম যে এখানে একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। কি থাকবে? আছে কি নাই? আছে সম্পর্ক, আছে আছে, জোরে বলো আছে। কি সম্পর্ক বাবা? এবার এটাকে যখন গাণিতিক 1 2 3 4 ইত্যাদি সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হয় কি প্রকাশ? গাণিতিক প্রকাশ। এই প্রকাশটা করার মাধ্যম হচ্ছে এফ। কি বলেছি? এফ মানে হচ্ছে ফাংশন। কি বলেছি? বলে না তুই রাজ্যের মধ্যে ফাংশন চলো, আমি বুঝছি। ফাংশন মানে সম্পর্ক। কি বাবা বলো না, ফাংশন মানে কি? এই সম্পর্কের যদি গাণিতিক প্রকাশ থাকে তখন সেটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? অপেক্ষক হয়ে যাবে। এতটুকু মাথার মধ্যে ঢুকাও। দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক থাকবে। সম্পর্কটা হচ্ছে নির্ভরশীলতার সম্পর্ক। আর ওই নির্ভরশীলতার সম্পর্ককে যখন আমরা এফ চিহ্ন দিয়ে প্রকাশ করব, কি চিহ্ন বলা, কি চিহ্ন, তখন সেটাকে বলা হবে অপেক্ষক। কি বলা হবে? এগুলোকে আমরা কালকে বলেছি, গত ক্লাসে বলেছিলাম। হ্যাঁ অপেক্ষক বলছি। কি কি অপেক্ষক বলছি? চাহিদা অপেক্ষক, কাকে বলে বলতেছি। এবার দেখেন ওই যে কাকে বলে যেগুলো বলছি সেগুলো এখন গাণিতিকভাবে প্রকাশ করতেছি। দেখেন চাহিদা অপেক্ষকটা কিভাবে লিখতে হয়। বাবা শোন, আগে আমাদের যদি পরীক্ষায় আসে চাহিদা অপেক্ষকটা লিখো, কিভাবে লিখতে হবে দেখো। আমরা একটু আগে বলছি না, চাহিদা হচ্ছে কার উপর নির্ভরশীল? চাহিদা হচ্ছে দামের উপর নির্ভরশীল। কিসের উপর বলো না, কিসের উপর? এখন লিখিও না বাবা, আমাকে লিখতে দাও, তারপর তোমরা লিখিও। চাহিদা হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। কিসের উপর বলো, কিসের উপর? চাহিদা হচ্ছে মানুষের রুচির উপর নির্ভরশীল। কার উপর বাবা বলো, কিসের উপর? রুচির উপর নির্ভরশীল। আবার চাহিদা হচ্ছে ভাইয়া কি বলো না, চাহিদা হচ্ছে মানুষের হচ্ছে সময়ের উপর নির্ভরশীল। সময় বলতে এখানে শীতকাল, গ্রীষ্মকাল, এই ধরনের কালগুলোকে বোঝাচ্ছে। মনে করো এখন আমরা কি এখন গরমকাল চলে আসে না, এখন কি আমরা কম্বল কিনবো, শীতের কাপড় কিনবো, সোয়েটার কিনবো? তাহলে এগুলার চাহিদাটা কমে যাবে, এগুলোর চাহিদা কি হয়ে যাবে। কিন্তু যেগুলা পাতলা কাপড়, যাই হোক, যেগুলো পাতলা কাপড় ওগুলোর চাহিদাটা কি হয়ে যাবে? ওগুলোর চাহিদা কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাচ্ছে কেন? কারণ ওই সময়ের উপর নির্ভরশীল। তাহলে চাহিদাটা কার উপর নির্ভরশীল? এরকম লিখতে গেলে হাজার হাজারটা লিখতে পারবো। এই জন্য আমরা বারবার লিখবো না, একবার লিখবো। কয়বার লিখবো বাবা? কয়বার? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় নাই? সবাই বলছো? দেখেন কিভাবে বলছো। এই লিখো, চাহিদা হচ্ছে কার উপর নির্ভরশীল বাবা?
চাহিদা হচ্ছে দামের উপর নির্ভরশীল। কিসের উপর? আচ্ছা আমরা আমি কি এভাবে লিখলে তোমরা বুঝো কিনা দেখো তো, এইটা বুঝো কিনা দেখো তো। হ্যাঁ, প্রীতম মানে চাহিদা হচ্ছে এগুলোর উপর নির্ভরশীল। এখন এগুলো কারা লিখে দিছিলাম? তার মানে চাহিদা সবসময় এদের দ্বারা প্রভাবিত হবে। এতটুকু মাথার ভিতরে ঢুকছে? এবার এই জিনিসটা একটু লিখে নাও তোমরা, এই জিনিসটা সুন্দর করে একটু লিখে নাও। এই জিনিসটা হচ্ছে কারা বুঝবো না? যারা গত ক্লাস করো নাই, কিন্তু যারা করছো তারা তো বুঝার কথা। না বুঝলে আমি তারপরে আর একটু বলতেছি। দেখ বাবা, আমরা এভাবে লিখতাম না? চাহিদা দামের উপর নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল, রুচির উপর নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল, পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভরশীল, পরিবর্তক দ্রব্যের দামের উপর নির্ভরশীল, হবে যাবে, এরকম অনেকগুলো বলতাম না? ওগুলোকে আমরা সংক্ষেপে বলে ফেলছি। ওগুলো আমরা কিভাবে বলে ফেলছি? সংক্ষেপে বলে ফেলছি। এবার শুনেন, এটা হচ্ছে পুরো রূপ, মানে প্রকৃত রূপ হচ্ছে চাহিদা অপেক্ষকের প্রকৃত রূপ হচ্ছে এটা। এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখবো। বাবা কি রূপে লিখবো? সংক্ষিপ্ত রূপটা কেমন দেখো এই যে চাহিদাটা সাথে এই সবগুলার একটা সম্পর্ক আছে। সম্পর্কটার নাম কি বলছি? কথা বল, কি সম্পর্ক? তার মানে চাহিদাটা হচ্ছে এদের উপর নির্ভর করে। এই চাহিদাটা, এখানে যার চাহিদার কথা বলতেছি, মনে করো এটা তুমি একটা দ্রব্যের চাহিদা বলো, কলমের চাহিদা হিসাব করি। কিসের চাহিদা বাবা? একটা কলম কতটুকু চাহিদা দেখাবে, মানুষ কতটুকু কিনবে কলমগুলা, সেটা ডিপেন্ড করতেছে এই জিনিসগুলোর উপর নির্ভরশীল সেটা। এখন আমি তোমাকে কি বলতে চাচ্ছি শুনো, চাহিদার সাথে এদের সবার একটা সম্পর্ক আছে। আমাদের সাথে আমরা যখন কলেজে যাবো, আমাদের সাথে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক, আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে, একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যাবে। এতগুলো ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবা তোমার সবচেয়ে নিকট একজন বন্ধু থাকবে, নিকট বন্ধু থাকে না? অনেকগুলো বন্ধু থাকে, 10-12 জন, তার মধ্যে আবার একটা বেশি প্রিয়, ওকে সব কিছু শেয়ার করা যায়, আছে কি নাই? এরকম এই দেখ, যাদের নাই তারা জীবনও আর করতে পারবি না। দেখ, চাহিদার সাথে এদের সবার সম্পর্ক আছে, কিন্তু চাহিদার সাথে নিবিড়ভাবে একজনের সম্পর্ক আছে, সেটা হচ্ছে দাম। সেটা হচ্ছে কে? তার মানে চাহিদার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে? পরীক্ষা যদি আসে, চাহিদা কার দ্বারা বেশি প্রভাবিত হয়? চাহিদা কার উপর বেশি নির্ভরশীল? তাহলে চাহিদার প্রধান নির্ধারক কোনটি? চাহিদার প্রধান নির্ধারক কি? দাম। মনে থাকবে? তাহলে এই জন্য আমরা সংক্ষিপ্ত রূপে যখন লিখবো, তখন এত কিছু না লিখে শুধুমাত্র চাহিদা ইকুয়াল টু ফাংশন অফ দাম, এটাকে আমরা এইভাবে বলবো QD ইজ ইকুয়াল টু ফাংশন অফ P। এটা ইংরেজিতে প্রকাশ করছে আর কি, ঠিক আছে? তাহলে আমরা সংক্ষিপ্ত রূপে এভাবে বলতে পারি, এত কাহিনী করে না বলে, ঠিক আছে? এতটুকু মাথার মধ্যে রাখবা। তাহলে লিখো। আর যারা হচ্ছে গত ক্লাসটা করনি, তারা হচ্ছে লাইভ দেখে নিতে পারো। একটা বিষয়, লাইভ দেখে না নিলে আমরা তোমাদেরকে আবার করাবো, প্যারা নেই। বাবা কিউডি মানে হচ্ছে, আচ্ছা শুধু ডি লিখো, আপাতত ডি লিখো তোমার, কোয়ান্টিটি ডিমান্ড, তারপর আপাতত ডি লিখো। ডি মানে হচ্ছে ডিমান্ড। ডি মানে কি বাবা? ডিমান্ড। বাবা ডি প্রাইম না, শুধু ডি। এবার আমার কথা শুনবা, তোরা কিছু নিজেরা কোনো কথা বলতেছস? আমি কি বলতে চাচ্ছি এবার শুন। বলছি চাহিদার সাথে এদের সবার সম্পর্ক আছে। এই সম্পর্কটা যখন আমরা এফ চিহ্ন দিয়ে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে কি বলতো? চাহিদা প্রকাশ। এটাকে সংক্ষিপ্ত আকারে যখন প্রকাশ করবো, শুধুমাত্র এতগুলো সম্পর্ক না দেখায়, শুধু কাকে দেখাবো বাবা? কাকে দেখাবো? কেন বলেছি? কারণ চাহিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কে? বল না, কে? দাম। এই জন্য তাহলে এই জিনিসটা বুঝতে পারলে যোগান অপেক্ষকটা একই রকম। কেমন? প্লিজ আমার কথাটা শুনেন। যোগান অপেক্ষক কি বলেছি? যোগান অপেক্ষক বাবা খেয়াল করেন, যোগানের এরকম অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল ছিল, মনে আছে? কি বলেছিলাম? পি লিমিটেড নিউজ। বাবা এগুলো আমরা গত ক্লাসে পড়ছি, যারা বুঝো নাই তারা গত ক্লাসটা দেখে নিও, আর নাইলে আমরা এগুলো আলোচনা করতে গেলে রাত হয়ে যাবে। এবার শুনেন, যোগানটা এই সব কিছুর উপর নির্ভরশীল। এইটা যখন আমরা এফ চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, সেটা হচ্ছে যোগান অপেক্ষক হয়ে গেল। এবার এটাকে একটা সংক্ষিপ্ত রূপ দিতে গেলে কি রূপ বাবা? বল না, কি রূপ? একটু আগে আমি তোমাদেরকে বলছি, আজকে ব্র্যান্ড নিউ যারা, তাদের থেকে একজন বলবা, কেউ আগে ভাগে ফকফকাবা না, সুপ মারি বসে থাকবা। যারা আজকে ব্র্যান্ড নিউ তারা বলো, তাদের মধ্যে থেকে কেউ একজন বলো।
আমি তোমাদেরকে একটু আগে বলছি চাহিদা মানে হচ্ছে ক্রয় করতে প্রস্তুত। চাহিদা মানে কি? একটা জিনিস আমরা কতটুকু ক্রয় করতে প্রস্তুত সেটাকে আমরা কি বলি? যতটুকু ক্রয় করতে প্রস্তুত সেটা আমার চাহিদা। মনে করো তোমার সামনে হচ্ছে 10 বস্তা চাল আছে, ওইখান থেকে তুমি 2 বস্তা চাল কেনার জন্য প্রস্তুত আছো, তার মানে 2 বস্তা হচ্ছে চাহিদা। 2 বস্তা কি? তোমার 2 বস্তা হচ্ছে চাহিদা। তাহলে বলো তো যোগান মানে কি? হ্যাঁ, বিক্রেতার যতটুকু বিক্রি করতে প্রস্তুত। আমি বিক্রেতা, আমার কাছে 10টা চালের বস্তা আছে, আমি কতটুকু বিক্রি করতে এটা আমার ইচ্ছা। আমি যদি 5টা বিক্রি করতে চাই 5টা, 2টা বিক্রি করতে চাইলে 2টা, এরকম হয় না অনেক সময়? তাহলে এই যে বিক্রয় করতে প্রস্তুত টাকাটাকে কি বলা হয় বলো তো? তাহলে আমি কতটুকু বিক্রি করব সেটাও সবচেয়ে বেশি ডিপেন্ড করে দামের উপর। কিসের উপর? এই জন্য আমরা যখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব তখন শুধু যোগানের সাথে কার সম্পর্ক দেখাবো? দামের। যোগানকে আমরা বলবো এস সাপ্লাই এবং প্রাইস। দাম হচ্ছে প্রাইস, এস মানে হচ্ছে সাপ্লাই আর বি মানে হচ্ছে প্রাইস। তোমাদেরকে বলবে যোগান অপেক্ষকটি লিখো, তখন তোমাকে লিখতে হবে। চাহিদা অপেক্ষকটি লিখো, তখন তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ওই জন্য আমরা এত কিছু আলোচনা করছি। হ্যাঁ স্যার, কোনটা সমান সমান এটা? এটা সমান সমান এটা কেমনে হয় বাবা? এটা কি? এটা কি বলো? ডিমান্ড। এটা কি? সাপ্লাই মানে কি? যোগান। আর ডিমান্ড মানে কি? চাহিদা। যোগান কি এক কথা? এটা কেন করবা বলো? না এটা এবার শুনেন, যোগান অপেক্ষক চাহিদা অপেক্ষক বুঝতে পারলে এখন হচ্ছে মজার বিষয়। এখন যারা আগেও বুঝছো, আগে বোঝো নাই, এটা ম্যাটার করে না। এখন কি বলতে চাচ্ছি সেটা সবাই বুঝতে পারবা, একদম সোজা বিষয়। তোমরা যদি কমন সেন্স থাকে, তোমাদের ছোটোবেলা থেকে যদি ওইরকম কমন সেন্সটা তোমরা নিয়ে বড় হয়েছো, এরকম যদি হও, মানে তোমার মা করতে বলছে এই জন্য করছো, তোমার মা যাইতে বলছে এই জন্য গিয়েছো, তোমার মা খাইতে বলছে এই জন্য খাইছো, এরকম না হয়ে নিজের ইচ্ছায় কোনো একটা ভালো কাজ করছে, এরকম যারা আসো কমন সেন্স দিয়ে, তারা এখন বুঝবা কি বলতে যাচ্ছে। শুনো, খুব মজার বিষয়। তোমরা নিজেরাই বলবা, যখন একটা দ্রব্যের দাম বেড়ে যায়, একটা দ্রব্যের কি বেড়ে যায় বলো তো? সেই দ্রব্যের প্রতি চাহিদা বাড়ে নাকি কমে? বাড়ে নাকি কমে? এবার শুনো, ও বলছে দাম বাড়লে চাহিদা বেড়ে যায়। মামনি শুনো, তুমি মনে করো একটা মেকআপ বক্স নাও 1000 টাকা, ওই মেকআপ বক্সটা যখন 1000 টাকা তখন 3টা মেকআপ বক্স নাও। একটা মেকআপ বক্স যদি 3000 হয়ে যায় তখন কি একটা মেকআপ বক্স নিবে নাকি একটা নিবা? ওই হিসাবে না বলে তুই আর না বুঝিস। তাহলে শোন, সহজ বাংলা ভাষায়, দাম বাড়লে বাবা কি বাড়লে? চাহিদা। চাহিদা আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়। বলো তো, একজন বাড়লে একজন কমে, একজন প্লাস হলে একজন মাইনাস, একজন মাইনাস হলে আরেকজন কি? বলো এই প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে কি হয় বলো? সম্পর্ক কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক নাকি ঋণাত্মক? তাহলে ঋণাত্মক সম্পর্কে আমরা কি সমমুখী বলবো নাকি বিপরীতমুখী বলবো? সমমুখী নাকি বিপরীতমুখী? তার মানে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে এখন, চাহিদা এবং দামের মধ্যে, চাহিদা এবং দামের মধ্যে সম্পর্কটা সবসময় ঋণাত্মক বা কি হবে? বিপরীতমুখী হবে। ঋণাত্মক বা কি হবে? এই চাহিদার সাথে দামের যে একটা ঋণাত্মক সম্পর্ক, এটাকে বলা হয়, এই যে সম্পর্ক কথা বলতেছি বাবা, কি বলতেছি? ওই শব্দের একটা গান আছে না, বিধি, এইটা হচ্ছে চাহিদা বিধি বাবা। এটা হচ্ছে কি বিধি? বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে চাহিদা বিধি। কি বলেছে বাবা? চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধি দিয়ে আন্ডারলাইন করো সবাই এবার। চাহিদা বিধি দিয়ে আন্ডারলাইন করছো? এটা ইংরেজিতে বলা হয় ল অফ ডিমান্ড। কি বলা হয় বাবা? ল অফ ডিমান্ড। এবার আমরা কি লিখবো একটু করে, সুন্দর করে কি লিখবো বাবা? লিখো, অন্যান্য অবস্থা স্থির রেখে, অন্যান্য অবস্থা স্থির রেখে। এবার দ্রুত লিখো, অন্যান্য অবস্থা কি রেখে বাবা? স্থির রেখে। অন্যান্য অবস্থা স্থির রেখে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওই যে আমি অনেক বড় বুঝছি, আমি অলরেডি উপরে আসি, এখন বেশি ফার্ম দিলে আরো বেশি উপরে দিলে ওখানে কাটা আছে, টুস করে পড়ে যাবো। এমনি উপরে আসি, তোরা আরো উপরে তুলিস না। বলছি অন্যান্য অবস্থা কি রেখে? অন্যান্য অবস্থা স্থির রেখে লিখছো? একটা কমা দাও। কমা দিছো? এবার ক্ষমা করে দিছো? ক্ষমা করে দেওয়ার পর এবার লিখো, দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়।
দাম বৃদ্ধি পেলে চাহিদা কি চাহিদা হ্রাস পায়। অন্যান্য অবস্থা স্থির রেখে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম হ্রাস পেলে চাহিদা কি? দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা কি? দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। একটা ক্ষমা দাও। তোমরা কি পায় এটা লিখছো নাকি এটা লিখছো? এটা দিয়ে লিখবা, ঠিক আছে? এই ফোলা লিখছস, কমা দিছস? আমি কি বলছি আবার একটু বলি। অন্যান্য অবস্থা স্থির রেখে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী সম্পর্ককে দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী সম্পর্ককে দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী সম্পর্ককে দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী কি বাবা সম্পর্ককে কি বলে বাবা? চাহিদা বিধি বলে। চাহিদা বিধি বলে। বাবু লিখছো? দেখো না বাবু, এই কাছে জিজ্ঞেস করছি, তুই জিজ্ঞেস করছো না আমাকে? তুই জিজ্ঞেস কর ওই লাস্টে আমি খাইছি কিনা জিজ্ঞেস কর। তোকে এটা বলছি বেটা, তুই আমাকে যদি জিজ্ঞেস করো আমি ওই তোর টাকাটা মেরে দিব সুন্দর করে। এ লিখছস? এইখানে একটা কথা বলছি প্রথমে যেটা আমরা আগে বলি নাই, সে কথাটা হচ্ছে অন্যান্য অবস্থা কি রেখে। এই কথাটা কেন বলা হয়েছে দেখো, আমরা বলেছি দাম বাড়লে চাহিদা কমে, দাম বাড়লে চাহিদা কি, আর দাম কমলে চাহিদা। বাবা একটু একটু বোঝার চেষ্টা করো। সোজা কথায় আমাদের ইনকাম 10,000 টাকা। ইনকাম কত? 10,000 টাকা। আমরা শুধু একজন মানুষ, যার যার পার্সোনাল লাইফ সে লিড করতেছে একা একা। তো আমার যখন 10,000 টাকা, তখন হচ্ছে আমি 5,000 টাকা একটা বাসা ভাড়ায় থাকি, আর 3,000 টাকা আমি খরচ করি, 2,000 টাকা আমি সঞ্চয় করি। 2,000 টাকা সঞ্চয় করতেছি সেটা ম্যাটার না, বুঝেন কথা। আমি খরচ করতেছি কত কত বাবা? 3,000 টাকা দিয়ে আমি সব কিছু খরচ করতেছি, কারণ আমার ইনকাম 10,000 টাকা। এগুলো আমাকে এইভাবে খরচ করতে হবে, মেনটেন করতে হবে। তো এই খরচে আমার যতটুকু চাহিদা, এই খরচে আমার যতটুকু কি চাহিদা, এটা স্বাভাবিকভাবে একটা চাহিদা আছে দুর্লভ। এখন আমার যদি দাম যদি বেড়ে যায়, দাম যদি কি হয়, দ্রব্যের দাম যদি বেড়ে যায়, আমার খরচটা বেড়ে যাবে না বাবা? কি বেড়ে যাবে? তো খরচ বেড়ে যাওয়ার কারণে আমি কি আগের মতো দ্রব্য ভোগ করবো নাকি একটু কমায় কমায় খাবো? একটু কমায় কমায় ভোগ করবো। তার মানে আমার চাহিদাটা, খরচ যদি বেড়ে যায় আমার চাহিদাটা কি পাবে? চাহিদাটা কি পাবে? এবার তুমি অন্যভাবে চিন্তা করো, তোমার ইনকাম কেন তোমার চাহিদা কমে যাচ্ছে? কারণ তোমার ইনকাম কত 1,000 টাকা রয়ে গেছে। তার মানে তোমার আয় স্থির। কি স্থির বাবা? না কি স্থির? আয়টা স্থির বলে তুমি কিন্তু 3,000 টাকা দিয়ে আর আগের মতো খাইতে পারতেছো না, চাহিদাটা কমে যাচ্ছে। কিন্তু এটার সাথে সাথে মনে করো তোমার ইনকাম 20,000 টাকা হয়ে গেছে, তো দ্রব্যের দাম বাড়লে কি তুমি কম খাবা নাকি আরো বেশি বেশি খাবা? তাহলে আয় বাড়লে কি বাড়লে? বলো না কি বাড়লে? জোরে বলো কি বাড়লে? তখন দামও যদি বাড়ে আমাদের মনের মধ্যে যে চাহিদা সেটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই জন্য আমরা বলছি আয় বাড়া যাবে না। কি বাড়া যাবে না? আয়কে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? স্থির। এই জন্য অন্যান্য অবস্থা কি থাকতে হবে? স্থির। এরকম যেমন আয় স্থির থাকতে হবে, রুচি স্থির থাকতে হবে, এর সাথে সম্পর্কিত অন্য দ্রব্যের দামও স্থির থাকতে হবে। এই যেগুলো হচ্ছে চাহিদার নির্ধারক। চাহিদার নির্ধারক মানে ওই প্রীতঙ্গিত। কি বলেছি বাবা? এখানে আমি একটু আগে লিখলাম না? এই দেখো তো এখানে অনেকগুলো লিখলাম না? এগুলোর মধ্যে শুধুমাত্র কে কাজ করবে? যে শুধু দাম কাজ করবে। কে কাজ করবে? আর বাকি সবাই কি থাকতে হবে? স্থির। বাকি সবাই এরা হচ্ছে স্থির থাকতে হবে। এরা হচ্ছে কারা? এটা আমরা গতবার বলে ফেলছি, এই জন্য আমি বারবার বলতেছি না। এরা সবাই স্থির থাকা অবস্থায় এই কাহিনীটা ঘটবে। যদি এরা পরিবর্তন হয়ে যায় তখন আর দাম বাড়লে চাহিদা কমবে না, বরঞ্চ চাহিদা কি হয়ে যাবে? বেড়ে যেতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা বলছি অন্যান্য অবস্থায় স্থির থাকতে হবে। এটা হলো একটা কথা। তার মানে আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি, যদি আমার আয় স্থির থাকে তখন দাম বাড়লে চাহিদা কমে যায়। কিন্তু আয়ের পরিবর্তন হলে, বাবা কিসের পরিবর্তন? আয়ের পরিবর্তন হলে দামও যদি বাড়ে তখন আমার চাহিদাও বেড়ে যায়। তার মানে এটা চাহিদা বৃদ্ধি যে সবসময় হবে এরকম না, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমও আছে। কি বলেছি বাবা? চাহিদা বৃদ্ধির কি আছে? ব্যতিক্রমও আছে। এই চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলো তোমরা একটু শিখবা, লিখে রাখো, বাড়ির কাজ দিয়ে লিখে রাখো। হাউস না লিখো, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম।
কখন কখন চাহিদা বিধির ব্যতিক্রম হয়? চাহিদা বিধির ব্যতিক্রম লিখছো নি? ওই চাহিদা বিধির ব্যতিক্রমগুলো বাসায় মুখস্থ করবি। এই লিখছস? এবার আমরা যেহেতু চাহিদা বিধি পড়ছি, চাহিদার সাথে সাথে আরেকটা জিনিস সম্পর্ক আছে। চাহিদার সাথে কার সম্পর্ক? যোগানের। বাবা কার? দামের সাথে আছে, ঠিক আছে। আমরা চাহিদার যোগান উল্টা উল্টা বলতেছি না, তাহলে চাহিদার উল্টাকে যোগান। তাহলে চাহিদা বিধি যেহেতু পড়ছি, অবশ্যই কার বিধি আছে? একটা যোগানেরও একটা বিধি আছে। এখন ল অফ সাপ্লাই পড়বো, যোগান বিধি। লিখো যোগানের বিধি। আমরা এটাকে কি বলবো ইংরেজিতে বলতো? ল অফ সাপ। এই লিখছো সিং? এ বাবু লিখছো? এবার আসো। তারপর আমরা একটু আগেই বললাম, আমরা এই ফুলাফাইন দেখ এই জিনিসটা খেয়াল কর। একটু আগে আমরা চাহিদা বিধিকে কিভাবে ডিফাইন করছি ওটা বল। চাহিদা বিধিকে কিভাবে ডিফাইন করছি? দাম বাড়লে কি বাড়লে? চাহিদা কমে, দাম কমলে চাহিদা। দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে যোগান তোমার হচ্ছে চাহিদা বিধি বলে। এখন তোমরা নিজেরা বলো, যদি দাম বৃদ্ধি পায়, তুমি যদি বিক্রেতা হও, যদি দাম বৃদ্ধি পায়, মনে করো মাস্কের দাম বাড়তেছে, মাস্ক আসছে না, মাস্কের দাম বেড়ে যাচ্ছে, তুমি বিক্রেতা, তুমি কি কম বিক্রি করতে যাবে না বেশি বিক্রি করতে যাবে? তাহলে দাম বাড়লে তুমি বেশি বিক্রি করতে প্রস্তুত। বেশি বিক্রি করতে, বিক্রয় করতে প্রস্তুত মানে যোগান। বিক্রয় করতে প্রস্তুত মানে কি? তাহলে বেশি বিক্রি করতে চাও মানে কি? যোগান বাড়তেছে না কি কমতেছে? তাহলে দাম বাড়লে যোগান, দাম বাড়লে যোগান, কথা বলেন, দাম বাড়লে যোগান, আবার দাম কমলে যোগান। তাহলে বলো তো, দাম কমলে যোগান কমবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে গুণ করলে কি? তাহলে দেখো তো এই সম্পর্কটা পজিটিভ না নেগেটিভ? তাহলে ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক না ঋণাত্মক? সমমুখী না বিপরীতমুখী? অবশ্যই সমমুখী। এই জিনিসটা আমরা করলি, ঠিক আছে? তাহলে লিখো, লিখো অন্যান্য অবস্থায় স্থির রেখে, অন্যান্য অবস্থায় স্থির রেখে। বাবু তোমার নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা। তুমি পরিসংখ্যান না, তোমার পরিসংখ্যান আছে। আই এম জিপিএ 5 না। কি বলেছি? অন্যান্য অবস্থা কি রেখে? দাম বাড়লে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি পেলে বাড়লেও লিখতে পারবা, বৃদ্ধি পেলেও লিখতে পারবা, ঠিক আছে? দাম বৃদ্ধি পেলে যোগান কি পায়? দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, এবং দাম হ্রাস পেলে যোগানও হ্রাস পায়। এই আজকে কয় তারিখ বাবা? 20 তারিখ না? তাহলে অন্যান্য অবস্থায় স্থির রেখে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, এবং দাম হ্রাস পেলে যোগানও কি পায়? যোগান হ্রাস পায়। লিখছো বাবা? দাম এবং যোগানের এরূপ কি মুখী? সমমুখী সম্পর্ককে, দাম এবং যোগানের এরূপ সমমুখী সম্পর্ককে, দাম এবং যোগানের এরূপ সমমুখী সম্পর্ককে ফুতুনি। এই ফুতুনি মানে বুঝো? ছোট বাচ্চাদের বলে যে ফুতুনি। ফুতুনি শব্দটা হচ্ছে চিটাঙ্গা শব্দ, খাঁটি চিটাঙ্গা শব্দ। কি সে শব্দ দেয়? হয়ে যেত রে, তুই কক্সবাজার থাকিস? তুই কি বইঙ্গে? এই অন্যান্য অবস্থায় স্থির রেখে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। দাম এবং যোগানের এরূপ সমমুখী সম্পর্ককে, এরূপ সমমুখী কি বলতো? সম্পর্ককে কি বলে বাবা? এবার তোমরা কোন জায়গায় একটা ভুল করবা আমি একটা বলে দিই। একটা জায়গায় ভুল করবা, যদি দেখো কোথায় ভুল করবা? বহুমুখী। ইচ্ছা করে হয়েছে কিন্তু এই যে যার গই কিন্তু ওটা আয়ও করছি। আচ্ছা তুই এজ ন হয় কি তোরে? এই কি হবে বলতো? কি বলছো? সমস্যাটা বল। বাবা একটু বুঝেন, শুনেন প্লিজ। যদি নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশ হয়, এই আবার শুনো, নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশ হলে বলা হয় অপেক্ষক। কি বলা হয়? আর যদি আমরা যদি বলি একজন বাড়লে একজন কমবে, একজন কমলে একজন বাড়বে, একজন বাড়লে একজন বাড়বে, একজন কমলে একজন কমবে, এরকম কথা বলে যদি ধনাত্মক বা ঋণাত্মক সম্পর্কের কথা বলি তখন হবে বিধি। শুনো, পার্থক্য বুঝো।
গাণিতিক প্রকাশ মানে অপেক্ষক, গাণিতিক প্রকাশ মানে কি? আর ধনাত্মক ঋণাত্মক সম্পর্কের উপর ডিপেন্ড করতেছে কি? বুঝো আবার কথা, অপেক্ষক আর বিধির সংজ্ঞা গুলাই ফেলবা যে কি বলতে যাচ্ছে যে অপেক্ষক আর বিধির পার্থক্য কোথায়? অপেক্ষক মানে হচ্ছে নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশ, জাস্ট একটা প্রকাশ করে দিবা। বাবা প্লিজ আমার কথাটা শোন, এভাবে জাস্ট এফ দিয়ে প্রকাশ করা। আর বিধি মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সম্পর্ক। কি সম্পর্ক? ধনাত্মক ঋণাত্মক সম্পর্ক। এই হলো কথা। আমার কথাটা একটু শোন, এই জিনিসটা অধিকাংশ মানুষ জানেও না। এই যে এফ লিখছি বুঝছস, এফ কি জন্য লিখছি? অপেক্ষক বোঝানোর জন্য। এফ এর ইংরেজি বলছি ফাংশন। কি বলছি? ফাংশন কোথাও লিখি নাই না? আচ্ছা যাই হোক, ফাংশন। ফাংশনকে আমরা এফ ছাড়া আরও দুইটা জিনিস দিয়ে আমরা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এইচ। মনে থাকবে, অপেক্ষককে আমরা কয়টা জিনিস দিয়ে প্রকাশ করতে পারবো? তিনটা। টোটাল কয়টা? এফ দিয়ে প্রকাশ করা যাবে, জি দিয়ে প্রকাশ করা যাবে, এইচ দিয়েও প্রকাশ করা যাবে। এই জন্য তোমরা একটু ওই অপেক্ষক যেখানে লিখছো সেখানে লিখে রাখো যে অপেক্ষককে এফ জি এইচ দ্বারা প্রকাশ করা যায়। অপেক্ষককে এফ জি এইচ দ্বারা প্রকাশ করা যায়। আমরা এখন এতক্ষণ যা ধনাত্মক ঋণাত্মক সম্পর্কে কথা বলছি, এবার তার ভিত্তিতে এখন আমরা ম্যাথ করব, অঙ্ক করব, অঙ্ক। বাবা আমরা কি শুরু করব? একটা প্রশ্ন লিখো। তোমরা যদি বেশি কথা বলো আমি মেরে ফেলবো তোমাদেরকে। হ্যাঁ বাবা কোয়েশ্চেন বলো প্লিজ। হ্যাঁ জিএইচ, জিএইচ দের কোনো ফুল ফর্ম দরকার নাই। এফ যেটা ফাংশন, যেটা কি বাবা ফাংশন, সেটা এফ জি এইচ তিনটা দিয়ে প্রকাশ করা যাবে। বুঝতে পেরেছেন বাবা? প্রশ্নটা লিখছেন? লিখে বাবা সিঙ্গারা আছে না? আপনারা কি সিঙ্গারা খাবেন নাকি পিৎজা খাবেন? এটা সিঙ্গারা। দেখেন লিখেন, সিঙ্গারার দাম যখন 5 টাকা, সিঙ্গারার দাম যখন কয় টাকা? এই লিখছেন, সিঙ্গারার দাম যখন কয় টাকা? 5 টাকা। সিঙ্গারার দাম যখন কয় টাকা? 5 টাকা। ওইটা সিঙ্গারা লিখছস? সিঙ্গারার দাম যখন কয় টাকা? তখন চাহিদার পরিমাণ। সিঙ্গারার দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। 10 একক বলছি, ঠিক আছে? যখন 5 টাকা তখন একজন ব্যক্তি 10টা খাবে। কয়টা খাবে? এবার লিখেন বাবা প্লিজ। দাম বৃদ্ধি পেয়ে, বাবা কি বৃদ্ধি পেয়েছে? এবার তোমাদের কমন সেন্সের পরীক্ষা নিব আমি। দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হবে নাকি 4 টাকা হবে? পারো তোমরা? আচ্ছা তাহলে 5 টাকা যখন তখন খাচ্ছিলাম 10টা, এখন দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে, দাম বৃদ্ধি পেয়ে কয় টাকা হলে? দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে লিখছো বাবা? দাম বৃদ্ধি পেয়ে কয় টাকা হলে? তখন তখন চাহিদার পরিমাণ, তখন চাহিদার পরিমাণ লিখছো বাবা? আর দাম বৃদ্ধি পেয়ে কয় টাকা হয়েছে? তখন চাহিদার পরিমাণ। বুঝিও কথা, 5 টাকা দামে কয়টা খাচ্ছি? দাম বাড়ছে নাকি কমছে? বাড়ছে না কমছে? বলো 8 টাকা খাবো নাকি 12 টাকা খাবো? 8 টাকা খাবো না 12 খাবো? কয়টা? বুঝি নাই। 8টা হবে কেন? দাম বাড়লে চাহিদা, এই জন্য এখানে 12 হবে না, বরং হবে কি? তাহলে চাহিদার পরিমাণ 8 একক। লিখছো বাবা? হ্যাঁ বুঝি নাই। 9 হইতে পারবে বা 10টা থেকে কম হইলে হবে। হ্যাঁ এবার বুঝেন কথা প্লিজ। আমি আপনাদের এতক্ষণ যা কথা বলছি সেটা হচ্ছে বিধির আলোকে। আবার কার আলোকে? বিধি মানে সম্পর্ক। বিধি মানে কি? আর এখানে যে সম্পর্কটা দেখা যাচ্ছে, একজন বাড়ছে একজন কমে গেছে, সম্পর্কটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? বলো না কথা। ধনাত্মক নাকি সমমুখী না বিপরীতমুখী? এটা একটা প্রশ্ন লিখছে, ঠিক আছে? এখন এই ধরনের প্রশ্ন থেকে আমাকে বলবে সমীকরণ তৈরি করো। কি তৈরি করো? আবার কি তৈরি করো? একটা সম্পর্ককে, দুইটা সম্পর্ক, একটা না, দুইজনের সম্পর্ককে যখন একটা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তখন সেটা হয়ে যায় সমীকরণ। কি হয়ে যায় বাবা? এখানে আমরা দুজনের কথা বলতেছি, একটা দাম আর হচ্ছে চাহিদা। একটা দাম আর একটা কি? এই দুজনের যে সম্পর্ক আছে এটা যখন আমরা কি দ্বারা প্রকাশ করব? সমান দ্বারা প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে সমীকরণ। বাবা কি হয়ে যাবে? বাবা এই সম্পর্কটা কার সম্পর্ক? এই জন্য এটার নাম কি হবে?
চাহিদা সমীকরণ। তাহলে লিখো চাহিদা সমীকরণ নির্ণয় করো। চাহিদা সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন লিখবা চাহিদা সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাকে এই প্রশ্ন থেকে কি নির্ণয় করতে বলছে? চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলছে। ভাইয়া আমি একটা কথা বলি তোমাদেরকে, এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা তোমরা বুঝে ফেলো, দেখবা দুনিয়ার যত সমীকরণ আছে সব সমীকরণ তোমার শিখা হয়ে যাবে। চাহিদা সমীকরণ তৈরি করো। লিখছো বাবা? আমরা কি তৈরি করতে যাচ্ছি? এবার মনে 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 বুঝে নাও। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এবং এদের মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক আছে, এটা মনে মনে রাখবা। যখন সমীকরণ তৈরি করতে বলবে, প্লিজ আমার কথাটা শোন, যখন কি বলবে সমীকরণ তৈরি করতে বলবে, তখন তোকে দুই ধরনের প্রশ্ন দিবে। কয় ধরনের প্রশ্ন? একটা হচ্ছে আমি এখন যেভাবে বলছি সেটা হচ্ছে ব্যাখ্যা আকারে প্রশ্ন দেওয়া। ব্যাখ্যা আকারে প্রশ্ন দেওয়া মানে লিখে দেওয়া, লিখিত প্রশ্ন। আর একটা প্রশ্ন দিতে পারে যে এরকম একটা চক করে দিতে পারে, এরকম একটা সূচি, বাবা কি বলেছি, সূচি বা তালিকা দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? সূচি যে কথা, তালিকা একই কথা। আমরা সূচি বলবো, আমরা কি বলবো? এখানে তালিকা ইউজ করবো না, অর্থনীতিতে সবসময় কি বলবো? তাহলে আমাকে যখন সমীকরণ বলবে কি বলবে, তখন আমার কাছে প্রশ্নের মধ্যে উদ্দীপকে দুইটা জিনিস থাকবে, হয় সূচি থাকবে, না হয় কি থাকবে, ব্যাখ্যা থাকবে। এখন এই ব্যাখ্যাটা পড়ে চাইলে কি আমরা এরকম একটা বক্স করতে পারি না? পারি কি পারি না? বাবা এখানে দুটো জিনিস আছে, একটা দাম, একটা কি 5 টাকা দামে চাহিদা কত, 6 টাকা দামে চাহিদা কত, এরকম সূচি তৈরি করা যাবে? যাবে কি যাবে না? তাহলে ব্যাখ্যা থেকে প্রথমে আমরা কি নিয়ে আসবো? এবার আমাকে কি তৈরি করতে বলছে? কি তৈরি করতে বলছে? বুঝতে পেরেছো কথা এতটুকু? আমাকে যখন সমীকরণ তৈরি করতে বলবে তখন আমাকে দুইটা ওয়ে দিতে পারে। একটা ওয়ে হচ্ছে, আমি খুব অপছন্দ করি কথা বলাটা। নতুন আজকে নতুন তোরা, তুই কি বলছিস বুঝতে চাই? সারাদিন পরে আছে কিন্তু অনেক ভিতরে মজা টজাও পড়ি নাই। বুঝতে পারতেছিস কি বলতে চাচ্ছি? তাহলে বিয়াদবি করবি না বাবা। আমাদের যদি ব্যাখ্যা থাকে, কি থাকে, তখন কি বানাইতে হবে? কি থাকতে হবে? ওই কথা বলিস কি, ওখান থেকে কি করতে হবে? এবার শোন, জীবনে যত সমীকরণ বলবে সূত্র একটা, সূত্র কয়টা? একটাই সূত্র, সেটা হচ্ছে কি, এইদিকে অধীন চলক থাকবে, বুঝিস, এইদিকে কি থাকবে, আর সমানের এই পাশে থাকবে স্বাধীন চলক। তাহলে দুইটা পাশ আছে, কয়টা পাশ? ও কয়টা পাশ? একটা হচ্ছে ডান পাশ, একটা হচ্ছে বাম পাশ। একটা ডান পাশ, একটা কি মনে রাখতে হবে, বাম পাশে সবসময় কি, বাম পাশে সবসময় কি, আর ডান পাশে মাথায় থাকবে কিভাবে করতে হবে। এবার শুধু সমীকরণ কিভাবে তৈরি করতে হয় একটা সূত্র শিখি আমরা। আমরা এখানে যার সমীকরণ তৈরি করতে যাচ্ছি তাকে আমরা আগে লিখি যে আমরা এখন কি সমীকরণ তৈরি করতে যাচ্ছি। তাহলে বুঝিও কথা প্লিজ। আমাকে আগে জানতে হবে এখানে যে দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটার মধ্যে কে কার উপর নির্ভরশীল। শুনো, আগে প্রশ্ন বুঝো তারপর আনসার করিও। এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের থেকে আমাকে দুইটা জিনিস চিনতে হবে। একটা হচ্ছে স্বাধীন চলককে, আর একটা হচ্ছে অধীন চলককে। একটা স্বাধীনকে, আর একটা কি অধীনকে। এই ধরনের গরুর মতো কাজ করবো না, এটা গরুর কাজ। আচ্ছা যাই হোক, এই ওদিকে ফোকাস না করে এদিকে ফোকাস কর। কি বলতে চাচ্ছি শোন, এরকম যখন ব্যাখ্যা দেওয়া থাকবে, ব্যাখ্যা থেকে আমরা কোথায় চলে আসবো? সূচি থেকে দুইটা মান দেখতে পাচ্ছি আমরা, একটা চাহিদার মান আর একটা দামের মান। এই দুইটা মানের মধ্যে কে অধীন আর কে স্বাধীন সেটা আমাকে চিনতে হবে। এবার তোমাদেরকে একটু আগে শিখাইছি আমি, এখানে কে কার উপর নির্ভরশীল, চাহিদা দামের উপর নাকি দাম চাহিদার উপর? বাবা কে নির্ভরশীল বলো, কে? ভালো করে চিন্তা করে বলো, কে নির্ভরশীল? তুমি 8 টাকা বা না 10 টাকা বা সেটা কার উপর নির্ভর করতেছে? নির্ভর করতেছে। তার মানে ও নির্ভর করে। নির্ভর করলে কি স্বাধীন নাকি অধীন? স্বাধীন নাকি অধীন? স্বাধীন নাকি অধীন? তাহলে অধীন মানে হচ্ছে চাহিদার পাশে থাকবে, আর সমানের পাশে কে থাকবে বাবা? দাম থাকবে। এই হলো কথা। এবার সমানের পাশে যে থাকবে এটা অন্য একটা সুন্দর সিস্টেমে থাকবে। এবার কিভাবে থাকবে দেখো, কিভাবে থাকবে দেখো। এখানে দুইটা চাহিদা দেওয়া আছে। কয়টা চাহিদা বল না, কয়টা চাহিদা? এই কথা বলিস, কয়টা চাহিদা? এই একটা জিনিস তোদেরকে বলে দিচ্ছি, তোরা কাউকে বলবি না। একটা হচ্ছে চাহিদা, আরেকটা হচ্ছে চাহিদার পরিমাণ। এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, বুঝছস? একটা চাহিদা, একটা কি, চাহিদাকে আমরা বলি ডি, চাহিদার পরিমাণকে বলি কি, কিউডি। এখানে যে সূচিটা দেওয়া আছে এটা হচ্ছে চাহিদা সূচি, ডি দ্বারা প্রকাশ করা হবে। মানে আমি ভিন্ন ভিন্ন দামে কতটুকু কিনতে পারি বা কতটুকু ক্রয় করতে প্রস্তুত সেটাকে আমরা বলি চাহিদা। কিন্তু আমি যখন বলবো 6 টাকা দামে 8টা, কি বলছি, তখন এটাকে বলতে হয় কি? 5 টাকা দামে 10টা, তখন এটাকে বলতে হবে কি? কিন্তু 10, 8, 6, 4, 6, 2 এগুলো সবগুলোকে এক কথায়। তাহলে পুরো সূচিটাকে বলা হয় চাহিদা,
পুরো সূচিটাকে বলা হয় কি, কিন্তু নির্দিষ্ট দামের ভিত্তিতে বলা হবে কি, চাহিদার কিউডি বলা হবে। ঠিক আছে, এতটুকু মাথার মধ্যে রাখো। তাহলে আমার এখানে কিউডি কি একটা আছে না দুইটা আছে? একটা আছে না দুইটা আছে? বলো দামকে আমরা প্রাইস বলি, কি বলি? সঙ্গে বলবো পি। বলো পি একটা না দুইটা? একটা না দুইটা? তাহলে এটা 1 নম্বর হলে এটা কি, এটা 1 নম্বর হলে এটা কি? তাহলে শুনো, আমি একটু আগে বলছি এই পাশে কে থাকবে আর এই পাশে কে? সূত্রটা একবার মুখস্থ করো, একবার মুখস্থ করতে পারলে বাকিগুলো মুখস্থ হয়ে যাবে। কিউডি মাইনাস কিউডি 1, কিউডি 1 মাইনাস কিউডি 2। যারা হায়ার ম্যাথ করছো তারা পারার কথা। কি বলছে বাবা? কিউডি মাইনাস কিউডি 1, কিউডি 1 মাইনাস কিউডি 2। এ পাশে দাম থাকবে, দাম তার মানে হচ্ছে পি, পি মাইনাস P1, P1 মাইনাস P2। তার মানে এখানে দেখো আমি কি বলতে যাচ্ছি ভাইয়া, এখানে হচ্ছে প্রথমে একটা জিনিস থেকে যাবে, বাকিটা হচ্ছে 1 আর 2 এর বিয়োগফল, 1 আর 2 এর কি বিয়োগফল। বুঝতে পেরেছেন? এরকম আমি যদি আপনাকে বলি মানুষ কত টাকা ব্যয় করবে, ব্যয় করাকে বলা হয় ভোগ করা, সেটা ডিপেন্ড করতেছে আয়ের উপর। কিসের উপর? মানে আমি কত টাকা ব্যয় করবো সেটা ডিপেন্ড করতেছে আমার ইনকামের উপর। এভাবে প্রকাশ পায়। যখন আমরা এটাকে সমীকরণ তৈরি করতে যাব, এই সম্পর্কটাকে যখন সমীকরণ তৈরি করতে যাবো, একটু আগে শিখাতে হচ্ছে সমীকরণ মানে কি সমান চিহ্ন দিয়ে দুইটা সম্পর্ক দেখানো। সূত্রটা কিভাবে হবে একটু বলো। এখানের মধ্যে স্বাধীনকে অধীনকে বলো তো, এ কি ও কি ভোগ, স্বাধীন নাকি অধীন? স্বাধীন নাকি অধীন? একটু আগে শিখালাম বাম পাশে যে থাকবে সে কি, বাম পাশে যে থাকবে সে কি, আর ডান পাশে থাকবে, ডান পাশে থাকবে। তার মানে সূত্রের মধ্যে এ পাশে অবশ্যই ওয়াই থাকবে আর এ পাশে কি থাকবে বলো তো? সূত্রটা কিরকম হবে? সি মাইনাস C1 C1 মাইনাস ওয়াই মাইনাস Y1 Y1 মাইনাস। বলো আমি যদি এভাবে বলি মানুষের সঞ্চয়, মানুষের কি কথা বলি, মানুষের কি ডিপেন্ড করা আয়ের উপর, ডিপেন্ড করা কিসের উপর? তো এই সূত্রটা যখন আমরা তৈরি করতে যাবো, সঞ্চয়কে বলে আমরা এস কি বলি, আর আয়কে বলি কি বলছি? তাহলে আমার সূত্রটা কি সি দিয়ে হবে নাকি এস দিয়ে হবে? বলো না। সমান চিহ্নের এই পাশে কে থাকবে? ওয়াই মাইনাস Y1 মাইনাস, আর এই পাশে কি হবে? বুঝতে পেরেছো? এবার আমি যদি বলি একটা দ্রব্যের যোগান, বাবা কি দামের উপর নির্ভরশীল, কার উপর? তাহলে যোগানকে আমরা বলি এস, যোগানকে বলি কি, আর দামকে বলি কি? তাহলে সূত্রটা কি হবে? আচ্ছা এটা কিউএস বলি, হ্যাঁ কিউএস মাইনাস QS1 মাইনাস পি মাইনাস। তাহলে দেখো সূত্র একটা, সূত্র কয়টা? তাহলে এই সবগুলো সূত্র একসাথে পারা যায় যদি আমরা একবার বুঝতে পারি, মনোযোগ দিয়ে বুঝতে পারি। তাহলে আমাদের সূত্র একটাই, আমাদের সূত্র একটাই, সেটা হচ্ছে কি স্বাধীন চলক আর অধীন চলক সেটা চেনা। বাকিটা হচ্ছে জাস্ট এই যে প্রথমটা ঠিক থাকবে 1 2, বাকিটা হচ্ছে বিয়োগফল। এবার এই যে সূত্রটা লিখছি এটার ভিত্তিতে আমি অঙ্কটা করবো আগে, তারপর তোমরা দেখবা, দেখার পর এবার নিজেরা করবা। দেখো প্রথমে যেটা কিউডি থাকবে, এই কিউডির কোনো মান নেই। কিউডি বলতে উপরের চাহিদাটাকে বোঝাচ্ছে, কিন্তু কিউডি 1 কত? দেখো কিউডি প্রাথমিক চাহিদা কত? 10। আবার এখানে কিউডি 1 আছে, তার মানে 10। কিউডি 2 দ্বিতীয় চাহিদা কত? যেটাকে বলে একটা হচ্ছে প্রাথমিক চাহিদা, পরবর্তী চাহিদা। শুনো, প্রাথমিক চাহিদা, পরবর্তী চাহিদা। এবার আসো এদিকে, পি এর কোনো মান নাই, প্রথম পি এর কোনো মান নাই। P1 বলতো প্রথম P1 কত? 5 টাকা, এখানে 5 হবে। P2 কত? 6। এই যে মান বসালাম, এগুলো তোমরা ছোটবেলায় যেভাবে করছো সেভাবে দেখো। মান বসানোর পর আমার কাজ হচ্ছে যোগ বিয়োগ, যেখানে যায় সেখানে যোগ বিয়োগ করা। উপরে কিউডি মাইনাস 10 ঠিক থাকবে, কিউডি মাইনাস 10 ঠিক থাকবে। 10 থেকে 8 বিয়োগ দিলে এবার দেখো পি মাইনাস 5 ঠিক আছে। 5 থেকে 6 বিয়োগ করলে কত হবে? -1 হবে। এবার এই যে করতে করতে যারা অভ্যস্ত তারা বুঝে গেছো যে এবার কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি কীভাবে গুণ করতেছে বাবা? কিউডিকে এটা দিয়ে গুণ করবো, মাইনাস, আচ্ছা সুন্দর করে লিখি, -1 কিউডি মাইনাস 10 2 পি মাইনাস 5, তারপর বাকিটাই পাশে লিখতেছি। বাবা এবার খেয়াল করো, যোগ বিয়োগ যদি করতে না জানো সেটা হচ্ছে ওটার জন্য আমার একটা ম্যাথের কোর্স আছে 500 টাকা, ওটা করে ফেলি, যোগ বিয়োগ শেখাই। খেয়াল করো, এই মাইনাস এটা কত? -1 না? -1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস কিউডি, বাবা কি হবে? -1 দিয়ে এটাকে গুণ করলে প্লাস 10। তাহলে 2 দিয়ে পি কে গুণ করলে 2p মাইনাস। এবার শুনে মাইনাস কিউডি, মাইনাস 2p কোথায় দেখছো?
2p মাইনাস 10 মাইনাস 10। বাবা কি করছি, এই 10টাকে এই পাশে নিয়ে গেছি। আমরা কিউডিকে পাশে কেন রাখছি আমি তোমাদেরকে একটা আগে বলছি, সব সময় মনে রাখতে হবে চাহিদা এই পাশে থাকবে, এই পাশে কি থাকবে, দাম থাকতে হবে, এভাবে রাখতে হবে। দেখেন কিউডি মানে চাহিদা। এবার মাইনাস কিউডি 2p মাইনাস 20 মাইনাস কত হবে, 20 হবে। দেখেন এই যে মাইনাস, বলো এই কিউডি মানে কি বলছি বলো তো, বলো চাহিদা কখনো কি ঋণাত্মক হয়? তোমার মনে হয় চাহিদা কখনো জিরো হবে? মানুষের চাহিদা কখনো জিরো হয়? ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই জন্য এখানে মাইনাস থাকা যাবে না। যদি মাইনাস আসে -1 দ্বারা গুণ করে কি করে ফেলতে হবে, প্লাস করে ফেলতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করলে হবে কিউডি, এটা হবে -2p, এটা হবে 20। আমরা এখানে লিখব -1 দ্বারা গুণ, -1 দ্বারা। তাহলে দেখো -1 দ্বারা গুণ করলে কি হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার একটু সুন্দর করে সাদা লিখলে কাজ শেষ। কিউডি সমান 20 মাইনাস 2p। এবার একটু গঠন বুঝো, পি মানে প্রাইস, পি মানে কি, কিউডি মানে চাহিদা, কিউ মানে কি, তার মানে দেখো এই চাহিদা এই পাশে আছে, দামও এই পাশে আছে, এবং সমান চিহ্ন আছে কি নাই, এ আছে কি নাই, এদের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক বোঝাচ্ছে যেটা সমান চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। এই যে কাজটা করছি দেখো তো, পি দাম আর যে চাহিদা কিউডি, এদের মধ্যে ধনাত্মক সম্পর্ক নাকি ঋণাত্মক? চাহিদার দামের মধ্যে ধনাত্মক না ঋণাত্মক সম্পর্ক? একটা আগে বলছি না, দাম এবং চাহিদার সম্পর্ক কি, বুঝি নাই? এই জন্য এখানে প্লাস না মাইনাস, দেখছো মাইনাস চলে আসছে, ওখানে অবশ্যই মাইনাস আসতে হবে, আর এখানে অবশ্যই প্লাস থাকতে হবে। হ্যাঁ এটাই আছে, এটাই সমীকরণ, এটাই কি বলতো সমীকরণ। আমি আবার একটু বলি প্লিজ, আমার কথাটা শুনো। আমার একটা সূচি ছিল, সূচির মধ্যে মান ছিল 5 আর 10, 6 আর 8, 6 আর কত, আমরা এটাকে বলছি P1, এটাকে বলছি P2, এটাকে বলছি QD1, এটাকে বলছি QD2। আমার সূত্রের মধ্যে কিউডি লাগবে, কিউডি বসে দিলাম। QD1 হচ্ছে 10, এই জন্য 10 বসালাম। QD2 হচ্ছে 8, এই জন্য 8 বসালাম, 10 বিয়োগ 8। P1 হচ্ছে 5, এই জন্য 5 বসালাম। P2 হচ্ছে 6 বসালাম। কি করব, এখানে যেটা এই যে দেখো এখানে হচ্ছে 10 থেকে 8 বিয়োগ যাচ্ছে, এই জন্য 2, এখানে 5 থেকে 6 বিয়োগ যাচ্ছে, এই জন্য -1। এই যোগ বিয়োগগুলো ভালো মতো জানতে হবে তোমাদেরকে। এবার কি করবো, কোনাকুনি গুণ, বাবা কোনাকুনি গুণ। এই দেখো এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ, কোনাকুনি গুণ করছে। এই দেখো কোনাকুনি গুণ করছে, কোনাকুনি গুণ করার পর এবার গুণফলটা এখানে বসালাম, যে -QD + 10 2p + 10। এই যে এখানে যেটা 10 আছে, এই 10টাকে আমি কি করব, এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসি। +10টা কি হয়ে গেছে বাবা, মাইনাস হয়ে গেছে, মাইনাসে যোগ হয়ে মাইনাস হয়েছে, 10 যোগ করে 20 হয়েছে, বাকিটা রয়ে গেছে। আমরা বলছি চাহিদা কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য -1 দ্বারা গুণ করছি। কি দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। বাকিটা হচ্ছে একটু সাজায় লিখলাম, এটা হচ্ছে সাজায় লিখছি। চাহিদা সমীকরণটাকে এভাবে সাজা লিখতে হয়। এবার নিজেরা করার একটু চেষ্টা করো, এটা নিজেরা একটু চেষ্টা করো, আগে মানগুলো বসাও তারপর চেষ্টা করো। এই তোমরা এটা বের করো, তারপর তোমাদেরকে একটা যোগান সমীকরণ বাড়ির কাজ দিয়ে দিব। একটু দ্রুত করো সবাই, বল কেন একটু পরে আমার একটা ক্লাস শেষ হবে, তো বাংলা শুরু হবে, তুমি তখন আসো। বলো কি বুঝে নাই যে বুঝছি ভাই, এখন ঠিক আছে সব কিছু। কেন কি হয়েছে বল না, ওইটা অন্য দুনিয়া চলে গেছিল আর ও আচ্ছা। ঘুরে ঘুরে এই তোরা লিখছস, এবার লিখছো ওটা বলো, এটা কোথায় গুণ আকারে, -10 দুইটা গুণ না তো, যোগ হয়েছে রে, মাইনাসে যোগ হয়। এই লিখছো, এই শেষ সবার শেষ।
আমি বারবার বলতেছি যারা এখনো হচ্ছে হেলা হেলা করতেছ পরে কষ্ট বাবা ভাই, যারা কিন্তু সিরিয়াসলি শেষ করতেছে তাদের 2 বার শেষ হবে, আর তুমি পরে গিয়ে সিরিয়াস হবা তখন আমারে গুতা বাজে। কিন্তু আমি কোনোভাবে তোমার সহযোগিতা করবো না, আমি তাদেরকে সহযোগিতা করি যারা আমাকে সহযোগিতা করে। সোজা কথা, পড়া শিখবা, আমার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তোমাকে পড়া শিখতে হবে আর আমার সাথে কমিউনিকেট করতে হবে। এই লেখা শেষ সবার? লেখা শেষ না হলে পরে লিখে নিস, আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, ওটা আগে তুলে দে। বেটা তোরা বেশি অতাকে হস, এই লিখছস, এটা লিখছস, এখান থেকে হচ্ছে যোগান সমীকরণ বানাবে, যোগান সমীকরণ, এখান থেকে যোগান সমীকরণ তৈরি করবি সবাই। হ্যাঁ, দাম হচ্ছে 4 আর 6, যোগান হচ্ছে 18 আর 22, এটা থেকে যোগান সমীকরণ তৈরি করবে সবাই।